ওনার অবস্থা আপাতত ঠিক নেই। এখন মেয়েকে ধরুন। অয়নকে অশান্ত দেখালো, চমকে বলল। মেয়ে মেয়ে হয়েছে আমার। তারপর খুব ছটফট করে সন্তানকে টেনে কাছে আনলো সে। তাড়াহুড়ো করে দক্ষ হাতে নরম গজ দিয়ে বাচ্চার মুখের ভেতরে তরলটুকু পরিষ্কার করলো। একটা শুকনো নরম তোয়ালি দিয়ে বাচ্চার পিঠে কুটি কুটি পায়ের তলায় আলতো করে ঘষলো। মাত্র কয়েক সেকেন্ড লাগলো তাতে। অথচ অয়নের মনে হলো এটুকু ওর জীবনে দীর্ঘতম এবং সবচেয়ে ভয়ানক কয়েক বছর। ঘামছিল ও, স্রোত নামছিল পিঠ ছুঁয়ে। উত্তেজনায় ধরফরে বুক। বাচ্চা কাঁদছে না কেন? কেন কাঁদছে না? অয়ন উদ্ভ্রান্তের ন্যায় বলল। কাঁদছে না, আমার বাচ্চা কাঁদছে। তখনই ওর হাতের ছোঁয়ায় ওই এক চিলতে শরীরটা ধনুকের মতো কেঁপে উঠল হঠাৎ। ছোট্ট দুটো হাত পা ছুঁড়ে ওটির ছাদ কাঁপিয়ে কাঁদল, ওয়া ওয়া। অয়ন থমকে যায় ওর সারা শরীর। বাকিরা স্বস্তির শ্বাস ফেলল। সার্জন হাসলেন অয়নের পিঠ চাপড়ে। সঙ্গে সঙ্গে বাচ্চাকে তুলেই বুকের সঙ্গে জড়িয়ে ধরলো অয়ন। হাসপাতালে এতদিন যাদের সাথে কাজ করেছে, সিনিয়র জুনিয়র সবার সামনেই সন্তানের দেহ বুকে নিয়েই ঝরঝর করে কেঁদে ফেলল সে। যে কান্নাই ছিল তৃপ্তি আর বাবা হওয়ার সুখ, সুখ গল্প। ডাক্তার অয়ন প্রথম বাবা হলো। এই কান্না তো সেই আনন্দের কাছে কিচ্ছুটি নয়। এদিকে করিডোরে আল্লাহকে ডাকার ধুম পড়েছে। তুষি ফোপাচ্ছে, মাঝে মধ্যে মাকে ধরছে, বড় মাকে আগলাচ্ছে। দিদুন আর দাদিও বাড়ি বসে ফোন করে করে জ্বালিয়ে মারছে ওকে। তুষিকে ভান করতে হচ্ছে শক্ত থাকার। মন ভরে একটু কাঁদতেও পারছে না। ভেতরটা যে ভয়ে চৌচির বোঝাতেও পারছে না কাউকে। অথচ ও দেখেছে এই কমা শিউসা কি শুয়েছে। চাক্ষুষ দেখেছে ও। মেয়েটার আগে থেকে কি কষ্ট কম ছিল? কত সাধনার পর পেয়েছিল অয়নকে। কেন ওর একার এত কষ্ট? তুষির তো কিছু হলো না। ইউসার থেকে ওসব না হয় ওকে দিয়ে দিত। তুষি চোখ মুছল। রায়ানের ছোট বুক হু হু করলো তাতে। নিশ্চিত ওই পচা বাবুর জন্যই মাম্মাম কাঁদছে। আসুক শুধু একবার, আসুক বাইরে। হঠাৎ ওর চোখ পড়ল অদূরে। খুব দ্রুত পায়ে তোয়ালে মরানো কিছু একটা নিয়ে হেঁটে আসছে অয়ন। রায়ান চোখ ছোট করে বিড়বিড় করলো। চাচুর কোলে ওইটা কি? আটার বস্তা? তুষি শুনতে পেয়ে চটক কাটার মতন চাইল সে পথে। হাস্যহীন ঠোঁটে এগিয়ে আসা অয়নকে দেখে অমনি বসা থেকে তড়াক করে দাঁড়ালো। সবাইকে পেছনে ফেলে হন্তদন্ত পায়ে ছুটে গেল মেয়েটা। ওকে আসতে দেখে থামলো অয়ন। তুষি হাঁসফাঁস করে বলল। ইউষা, আমার বোন আইসিইউতে শিফট করতে হবে। ঠিক হয়ে যাবে তো অয়ন ভাই? অয়নের কণ্ঠ দৃঢ়। হতেই হবে। তুষি ভেজা চোখ নামিয়ে ওর কোলের দিকে চাইল। বিহবল বনে বলল। মেয়ে? একটু হাসলো অয়ন, মাথা নাড়ল। তুষি উদ্বেগ নিয়ে দুই হাত পাততেই কোলে দিল ওর। ততক্ষণে বাড়ির লোকেরাও ছুটে ছুটে এসে জটলা বাঁধিয়ে ফিরলেন। এক একটা তেড়ে আসা প্রশ্নের উত্তর গুছিয়ে দিচ্ছিল অয়ন। ইউষার কি অবস্থা, এরপর কি হবে, সব বোঝাচ্ছিল পেশাদার ডাক্তারদের মতো। কিন্তু নাক মুখ কুঁচকে মায়ের দিকে চেয়ে রইল রায়ান। মাম্মাম বাবু পেয়ে বুকে দোলাচ্ছে, আদর করছে, গালে মাথায় চুমু দিচ্ছে। বাকিরাও সাথ দিচ্ছে সেসবে। রায়ান ঠোঁট উল্টে মায়ের কোনো ধরে টানলো। তুষি খুশির উত্তেজনায় টেরই পায়নি। ওর কোল থেকে সারত নিল বাবুকে। রায়ান এবার আর সইতে পারল না। বাবার হাত ধরে জোরে জোরে টেনে বলল। পাপা, আমাকেও কোলে নাও না একটু। একটু পরে নিচ্ছি বাবা। রায়ান আহত হলো। পাপা ওকে কখনো মানা করে না। আজ বলল পরে, বলল। আমাকে কেন পরে? এখন যে বাবুকে নিলে। তুষি ভ্রুকুচকে বলল। এ আবার কি কথা? ও তো ছোট, কিন্তু তুমি তো বড় হয়ে গেছো। রায়ানের কথাটা পছন্দ হয় না। মুখ ফুলকো লুচির মতো বানিয়ে চেহারা বিকৃত করে রাখলো সে। বাবুর দিকে চেয়ে মনে মনে কটমট করে বলল। নাম বস্তা, আমার পাপার কোলে থেকে নাম বলছি। ইউষাকে ওটি থেকে সোজা আইসিইউতে নেওয়া হলো। 24 ঘন্টার একটা কড়া নজরদারিতে রাখা হবে এখন। পোস্টমর্টম ইক্ল্যাম্পশিয়ার হয়তো পুরোপুরি কাটেনি। অয়ন মেয়েকে পরিবারের কাছে বুঝিয়ে দিয়ে স্ত্রীর কাছে ফিরল এবার। ইউষার মুখে মাস্ক, বুকে মনিটর, হাতে সুচ ফোটানো। স্যালাইন চলছে নিরন্তর। অয়ন টলতে টলতে পা টেনে টুনে চেয়ার নিয়ে বেডের পাশে বসলো। এতগুলো মাস ফোলা ভারী শরীর বয়ে বেড়ানো ইউষার মেধহীন পেট এখন ফাঁকা পড়ে আছে। অয়ন ঢোক গেলে সেই পেটের দিকে আঙ্গুল বাড়িয়েও ফেরত আনলো। ওই হাতটাই তুলে রাখলো ওর মাথায়। নিবিড় স্পর্শে বোলাতে বোলাতে ডাকলো। ইউষা, শুনতে পাচ্ছ ইউষা? অ্যানাস্থেশিয়ার বিবশ প্রভাবে ইউষা তখনও আচ্ছন্ন। রক্তচাপ একটু নিয়ন্ত্রণে এখন।
চোখের পাপড়ি দুটো নড়তে দেখে আরো উদ্গ্রীব হয়ে এগিয়ে বসলো অয়ন। তেমনি ব্যস্তভাবে ধীরস্বরে ডাকলো, ইউষা তাকা না, কতক্ষণ আমাকে দেখিসনি, কথা বলিসনি, তাকা না একটু। আকুল ওই স্বরে উষার কানে সাড়া ফেলল। 2-3 মিনিট সময় নিয়ে খুব আস্তে চোখ দুটো মেলল ও। দেখে মনে হলো ওই তাকানোতে যেন কয়েক যুগ লাগছে, কিন্তু এই সুন্দর পৃথিবী দেখতে কষ্ট হচ্ছে ইউষার। অয়ন আরো উদ্বেগ নিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, ইউষা আমি এতই এদিকে। ইউষা ধীরজ বেগে ঘাড়টা ফেরালো হালকা। অয়ন মৃদু হেসে শুধালো, এখন ভালো লাগছে? ইউষার কথা বলার শক্তি নেই, উত্তরে মাথাও নাড়তে পারল না, চেয়ে রইল শূন্য চোখে। অয়ন নিজেই বলল, আমাদের মেয়ে হয়েছে জানিস, খুব সুন্দর একটা মেয়ে, কি সুন্দর ওর চোখগুলো। ইউষা চেয়ে রইল। কথা বলতে পারলে বোধহয় জিজ্ঞেস করতো কিছু, অথচ স্ত্রীর চোখের ভাষাতেই বুঝলো অয়ন। নিজেই বলল, দুদিনের মতো গায়ের রং পেয়েছি। দুদিনের গায়ের রং যেমন ভিন্ন রকম ফর্সা, সেরকম নাকটা আমার মতো। তবে এটুকু বলে থামলো অয়ন। নিচে চেয়ে জিভে ঠোঁট ভেজালো। আবার বলল, এখন শুনে লাভ নেই, সুস্থ হলে নিজেই দেখো। ইউষা চেয়ে থাকে, সায় দিল বোধ হয়। অয়ন বলল, কষ্ট হচ্ছে? উত্তর আসে না। তুই সুস্থ হচ্ছিস ইউষা? কাল ভালো থাকলে এবারে কেবিনে শিফট করব। আর ভাবিস না, আমি তো সব সময় সাথে আছি, থাকবো। ইউষা ভাবলো অয়ন দেখা করতে এসেছে, কথা শেষে চলেও যাবে আবার। কিন্তু সে গেল না, বরং স্ত্রীর রুগ্ন বাম হাতটায় নিজের গাল ঠেকিয়ে বসে রইল। ইউষার প্রচন্ড কান্নায় ঠোঁট ভেঙে আসে। নিস্পন্দ চোখের কোণ ছুঁয়ে 2 ফোঁটা জল নেমে যায়। বাচ্চা হওয়ার 9টা মাস অয়ন যে ওর কি সেবা করেছে, মা থাকতেও ইউষার মাকে দরকার হয়নি। এই মানুষটা বাচ্চা যে কত ভালোবাসে ইউষা জানে, বোঝে। একবার রায়ান গায়ে পটি করে দিল, অয়ন নিজে পরিষ্কার করেছে সেসব। ঘেন্নায় এক চুলো ভ্রু কোচকায়নি। যে মানুষটা কাছে এসেছিল আরেকটা রায়ান পাওয়ার আশায়, ইউষা তাকে শরীরের অসুস্থতায় দোহাই দিয়ে ফেরায় কি করে? মেয়েটা নিষ্পলক চেয়ে থাকতে দেখে অয়ন বলল, কিছু বলতে চাও? ইউষার চোখ দেখে বোঝা যাচ্ছিল ওর ভেতরটা ছটফটে কত, কিন্তু শক্তিতে কুলোয় না। অয়ন মুচকি হেসে বলল, গল্প পড়ে শোনাবো, দাঁড়াচ্ছি। অয়ন গিয়ে হাতে করে 2টো ইংলিশ নোবেলের বই নিয়ে এলো। একটা টেবিলে রাখলো, পাশে বসে আরেকটার পৃষ্ঠা উল্টে উল্টে পড়ার মাঝে একবার চেয়ে দেখলো ইউষার অসুস্থ চেহারা। রাত তখন অনেক বাজে। অয়ন একটা একটা পাতা উল্টে জোরে জোরে বই পড়ছে, আর মুগ্ধ হয়ে শুয়ে শুয়ে শুনছে ইউষা। বইটা ছোট থাকায় শেষ হলো দ্রুত। অয়ন শেষ পাতা ভাঁজ করতে করতে ভ্রু নাচালো। কেমন ছিল? ইউষা কোনো মতে মণি দুটো নাড়ালো। অয়ন বলল, তাহলে আর একটা পড়ে শোনাই। এবার দৃষ্টিতে অনীহা দেখা গেল মেয়েটার। অয়ন বলল, তাহলে কি করব, গান শুনবি? ইউষার নীরব চোখের ভাষা সরব হলো। আনন্দিত কিছু শুনলে মানুষের যা হয়। অয়ন ফোঁস করে শ্বাস ফেলল। ওর শরীর ক্লান্তিতে চুর। গতকাল রাতে ডিউটি শেষে ফিরতে রাত হয়েছিল। ঘুমোতে ঘুমোতে ভোর। আর ঠিক তার ঘন্টার মাথায় ইউষার খিঁচুনি উঠল। এরপর থেকে ও একদণ্ড চিরয়নি। হাসপাতালের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটেছে। ঘুমে চোখ ভেঙে যাচ্ছে এখন। কিন্তু অয়ন কি সানন্দে ছেলেটা ঝুঁকে এসে ইউষার কার্নিশের পানিটা মুছিয়ে দিল। আইসিইউ এর 4 দেওয়ালের কাজ বিশিষ্ট এই বিলাসবহুল ঘরটায় কেবলই ওরা দুজন তখন। ইউষা যখন মন্ত্রমুগ্ধের নেই অয়নের দিকে চেয়ে থাকে, ছেলেটা কণ্ঠ চেপে মৃদু শব্দে সুর ধরল। গান শেষ করে থামলো অয়ন, দম নিল। তাকিয়ে দেখলো ইউষা বিস্ময় নিয়ে চেয়ে আছে ওর দিকে। 2 দিকে ঠোঁট টেনে নিঃশব্দে হাসলো ছেলেটা। কথায় ওর দুষ্টুমি। এভাবে দেখছিস কেন, গান ভালো হয়নি? ইউষার নয়ন তারা স্পষ্ট বিভ্রম তখনও। এই গানের কটা লাইন ঠিক 6 বছর আগে ও গিয়েছিল পাটায়ায়। অয়ন কি সেই সময় শুনে ফেলেছিল? ধারে কাছেই ছিল সে। মেয়েটার এই প্রচ্ছন্নতা আর সব প্রশ্নের মাঝে অয়ন ডাকলো হঠাৎ। ইউষা। বেখেয়ালি চোখ সতর্কভাবে চাইল ইউষার। অয়ন ওর বাম হাতটা ফের মুঠোয় তুলল, চুমু খেলো উল্টো পিঠে। তারপর একদমে বলল, আমি তোকে খুব ভালোবাসি। তুরন্ত ইউষার চোখে সব অস্থিরতা শূন্য হয়ে যায়। অক্ষিপটে ছড়িয়ে আসে বিহবলতার ভিলকি। থমকে চমকে বিমর নয়নে চেয়ে থাকে ও। জিভটা অসার নেহাত, না হলে এই মুহূর্তে ইউষার নিশ্চিত খুশিতে চিৎকার করে উঠত। দৃষ্টিতে অবিশ্বাস নিয়ে হড়বড় করে বলতো অনেক কিছু। এত বছর বিয়ের এই টানা পড়েন, এই সংকোচ আর জড়তার পর অয়ন ওকে প্রথম ভালোবাসি বলেছে।
ইউষা কথা বলতে পারেনি। আনন্দ আর সুখের তোড়ে শুধু দুই চোখ ঝাপসা করতে পারলো কার্নিশ বেয়ে বেয়ে ঝর্ণা নামাতে, নিচের ঠোঁটটা পিষে ধরতে উপরে ঠোঁট দিয়ে। সেই সাথে নিজের শরীরে সব অসুস্থতা ইউষার কেমন করে হাওয়া হলো। মনে হলো ও সুস্থ, একদম সুস্থ ও। এই সুস্থতা কিংবা মনের জোরে বোধ হয় অয়নের ভালোবাসা ছিল, যা ইউষার খাতায় একটা অপ্রাপ্তি হয়ে ঝুলছিল এতকাল। আজ তা মিলেছে, ধরা দিয়েছে বুকের মাঝে। ইউষার আর কি চাই, এখন যে মরেও সুখ। C-সেকশনে 3 দিন রোগীকে নবজাতক সহ হাসপাতালে থাকতে হয়, সেজন্য একটা কেবিন নেওয়া হয়েছে। তুষি নিজের সবটুকু দিয়ে বাবুর দেখভাল করছে, কাউকে দরকারই পড়ছে না। রায়ান এইমাত্র রাতের খাবার খেয়েছে, দিদান খাইয়ে দিয়েছে, এরপর আবার বসেছে চিপস নিয়ে। কিন্তু বাচ্চাটার মনে আনন্দ নেই। এই প্রথম ও বাড়ির কারো থেকে তেমন পাত্তা পাচ্ছে না। সবাই কাড়াকাড়ি করছে এই বস্তাটাকে নিয়ে। কেবিনে রীতিমতো উৎসব লেগেছে। রাত প্রায় 1টা বাজে। স্বার্থ ভেতরে এলো কেবিনে। তুষি বাবুকে ঘুম পাড়াচ্ছে। ও জিজ্ঞেস করলো, বাড়ি যাবে না? আমি তো এখানেই থাকবো। আপনি বরং মাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, কেতেকুটে খুব কাহিল হয়ে গেছে। রেহেনুমার গলা বসে গেছে, বললেন। আমি যাব না। তনিমা মৃদু রেগে বললেন, বললেই হলো? তোর চেহারা দেখছিস, গিয়ে একটু ঘুমা, আবার সকাল সকাল চলে আসিস। যা, আপাতত আমি আর তুষি থাকি। সাইফুল একই কথা বললেন। শেষে রাজি হলেন তিনি। ইউষার সাথেও তো আর দেখা করতে দেবে না, কিন্তু নাতনি রেখে যেতেও ইচ্ছে করছে না। বাবুকে অনেকগুলো চুমু খেয়ে শেষে চলে গেলেন তিনি। স্বার্থ তখনও দাঁড়িয়ে। তুষি স্বামীর মুখ দেখে বুঝে গেল এই লোক ওকে ছাড়া বাড়ি যেতে নারাজ। ফোঁস করে শ্বাস ফেলে রায়ানকে বলল, বাবা, তুমি পাপার সাথে যাবে? রায়ান এমনি হলে এক লাফে যেত, কিন্তু এখন এই বস্তার কাছে মামামকে রেখে যাওয়া যাবে না। দুপাশে ঘাড় তোলালো। না মাম্মাম। স্বার্থ কাঁধ উছিয়ে বলল, তাহলে আমি গিয়ে কি করব? বাকিদের পাঠাই। অয়ন একা, মিন্টু আছে, আমি ওদের সাথে থাকি। ঠিক আছে। তনিমা আর রায়ান এক বেডে শুয়েছেন। তুষি শুয়েছে বাবুকে নিয়ে। তনিমা হঠাৎ নেমে ওয়াশরুমে গেলেন। বছর কয়েকে ওনার একটা রোগ ধরা পড়েছে, ডায়াবেটিস। এর পরপরই তুষির ফোন ভাইব্রেট হলো। স্ক্রিনে স্বার্থর কল, আবার মেসেজ। বাবুরা ঘুমিয়েছে? বাইরে এসো তাহলে। দীর্ঘশ্বাস টেনে হাসলো তুষি। দুপাশে মাথা নেড়ে বলল, এই লোকটাও না। বাবুর দুই পাশে কোলপালিশ দিয়ে নেমে এলো ও। রায়ানকেও দেখলো ঘুমোচ্ছে। মাথার চুলটায় হাত বুলিয়ে বুক অব্দি কাঁথা টেনে দিল ছেলের। বাইরে থেকে দরজা বন্ধের শব্দ পেতেই তড়াক করে চোখ মেলল রায়ান। উঠে এলো তার চেয়েও ধরফর গতিতে। বাবু বিভোর হয়ে ঘুমোচ্ছে, পরনে একটা নিমা ডায়াপার, চারপাশে বালিশ নকশা আঁকা কাঁথা। রায়ান দুই হাতে ভর দিয়ে ওর মুখের উপর ঝুঁকে রইল। ঠোঁট চেপে দেখলো খুঁটিয়ে খুঁটিয়ে। তারপর দুম করে বাবুর ফর্সা নরম উরুতে একটা চিমটি কেটে দিল। অমনি ঘুমের মধ্যে গলা ফাটিয়ে ওয়া ওয়া করে চিৎকার ছুড়ল মেয়েটা। রায়ান ভরকে যায়, ভয় পায়। কান্না শুনে তো সবাই চলে আসবে। ও নিজের ঠোঁটে আঙ্গুল চেপে ফিসফিসিয়ে ধমকালো, চুপ করো, চুপ করো। এই বস্তা চুপ করো। বাবু কিছু বুঝল না। হাত পা ছুঁড়ে ছুঁড়ে কাঁদলো, বরং শব্দ বাড়লো আরো। রায়ান ভ্রুকুচকে বলল, আমার আদরের ভাগ নেবে আর কাঁদুনি বড়ি। মাম্মাম থেকে দূরে থাকো। তনিমা ছুটে বের হলেন। উদ্বিগ্ন হয়ে বললেন, কি হলো, কাঁদছে কেন দাদু ভাই? রায়ান ছিটকে সরে গেল। দু হাত তুলে বলল, আমি কিছু করিনি দিদান। আমি তো দেখতে এলাম কেন কাঁদছে। খিদে পেয়েছে মনে হয়, আমি দুধ বানাই, তুমি একটু কোলে নাও তো। রায়ান নাক কুচকে ফিরল। ও কোলে নেবে? ইস! তো সে এলো তখনই, খ্রস্ত কোলে নিল বাবুকে। এত বেশি কাঁদছে মেয়েটার সন্দেহ হলো ওর। আবার গভীর ঘুমে রেখে যাওয়া রায়ানও দিব্যি দাঁড়িয়ে আছে। চেহারায় কাচুমাচু ভাব দেখে বলল, রায়ান, তুমি আবার বাবুকে কিছু করনি তো? না মাম্মাম। কিন্তু তুষির চোখ ঠিক গিয়ে বাবুর উড়োতেই পড়ল। সদ্যজাত বাচ্চা, এইটুকু চিমটিতে কোমল ত্বকে গাঢ় দাগ বসে গেছে। তুষির মাথা ফেটে গেল রাগে, চেঁচিয়ে বলল, রায়ান, চিমটি দিয়েছো ওকে? রায়ান ঢোক গিলল। তুষি আরো রেগে বলল। এছাড়া ওকে মেরেছিস? ও তেড়ে আসতেই তনিমা এসে নাতিকে আড়াল করলেন। বললেন, থাক থাক, বাচ্চা তো, ওই বা কত বোঝে। এ বলে মারবে? ইস, কত ব্যথা পেলো না জানি। রায়ান কেঁদে ফেললো কষ্টে। মামা মোর কান্না দেখে ধরলও না, বাবুকেই দোলালো। ভীষণ অভিমান হলো ওর। এক ছুটে বেরিয়ে গেল কেবিন থেকে। স্বার্থ হাঁটছিল করিডোরে। ঘুম আসছে না ওর।
পরনের ইউনিফর্ম পাল্টেছে, শার্ট প্যান্ট পরেছে এখন। পাপাকে দেখে এক দৌড়ে গিয়ে দুই হাতে কোমর জড়িয়ে ধরলো রায়ান। ঠোঁট ফুলিয়ে জানালো, পাপা, মাম্মাম বাবু পেয়ে আমাকে ভুলে গেছে। স্বার্থ চমকায় কিছু, পরপর কথা শুনে হেসে ফেলে। এক টানে কোলে তুলে চোখ মুছিয়ে দিতে দিতে বলল, ভুলে যাবে কেন? কে বললে এসব? ওই যে বস্তাটাকে নিয়েই পড়ে আছে, ভ্যা ভ্যা করে কাঁদুনি বস্তা। রায়ান এগুলো বলে না, তোমার ছোট বোনও। রায়ান মুখ ফিরিয়ে নিল। স্বার্থ ওকে নিয়ে কেবিনে এলো এবার। তুষি তখনও বাবুকে কোলে নিয়ে দোলাচ্ছে। স্বার্থকে দেখিয়ে বলল, আপনার ছেলে বাবুকে চিমটি দিয়েছে। জানি। জানেন, কিছু বলবে না? তখন বুঝেনি, এখন বুঝে আদর দিতে এসেছে। রায়ান ঠোঁট গোছ করে বলল, আমি আদর দেব না। পাপা বললেও না? রায়ান দমল এবার, হার মেনে বলল। আচ্ছা দেব। তুষি দীর্ঘশ্বাস ফেলে বলল, বাচ্চাটাকে একটু শাসনও তো করেন না। শাসনের বয়স হয়নি ওর। তুষি বিড়বিড়িয়ে বলল। একদিন মজা বুঝবেন। স্বার্থ বাবুকে ওর কোল থেকে নিয়ে বেরিয়ে বসলো। রায়ানের সামনে ধরে বলল, দাও, আদর দাও। রায়ান চেহারা ভূতা করে বাবুর দিকে চেয়ে রইল। এতক্ষণ কান্নায় সারা মুখ টকটকে লাল হয়ে আছে। পাপা যখন বলেছে আদর দিতে হবেই, খুব অনীহায় বাবুর ছোট্ট গালে চুমু খেল সে। স্বার্থ হেসে ফেলল। তুষি এদিকে চেয়ে বলল, আমি মাথায় হাত বোলাতে বুঝিয়েছি, ছেলে ডিরেক্ট চুমু দিয়ে ফেললো। তুষি বলল। আপনারই ছেলে তো। রায়ান তখনই বলল। পাপা, আরেকটা আদর দিব? তুষি বলল। না, লাগবে না, এখন ঘুমাও, অনেক পকপক হয়েছে। রায়ান উঠে শুলো দাদির পাশে। তুষি ওর গায়ে চাদর টেনে দেয়। স্বার্থ বেরিয়ে যায়। তুষি আলো নেভায় কেবিনের। রায়ান শুয়ে শুয়ে ভাবে, এক গালে চুমু দিলে দাঁতে পোকা হয়। কাল সকালে আমি ওর অন্য গালে আরেকটা চুমু দেবই দেব মাম্মা। ঠিক দুপুরে ইউষাকে কেবিনে আনা হলো। টানা 2 দিনের শরীরী ধকল পেরিয়ে একটু উঠে বসেছে মেয়েটা। স্যালাইন আর চলছে না, মুখের মাস্কটাও তোলা হয়েছে। খুব দুর্বল থাকলেও এখন একটু কথা বলতে পারে। হুইল চেয়ারে বসিয়ে ওকে নিয়ে অয়নী কেবিনে এলো। সাথে নার্স আয়া দুজনেই ছিলেন। ভেতরে ঢোকার সাথে সাথে ইউষা চমকে গেল করতালি আর বেলুন ফাটার শব্দে। ওর কাজিনরা এসেছে। মিন্তু কেক এনেছে একটা। কেকের উপর লেখা ওয়েলকাম। মিন্তু আর আগের মতো নেই, তার বেশভূষা পাল্টে গেছে। জিম করে, শরীরটা হিরোর চেয়ে কম না। চুলের মধ্যে অফ হোয়াইট হাইলাইটার করা। বোনকে দেখে কেক নিয়ে ছুটে এলো। হাঁটু মুড়ে বসলো কাছে। ইউষা বলল। তুই কখন এলি? মিন্তু রেগে রেগে বলল। পরশু। খুব তো মরার ভয় দেখাচ্ছিলি সবাইকে। 40টা খেতে অন্তত আসতে হতো না আমার? রেহনুমা এক ধমক দিলেন, কিন্তু হাসলো ইউষা। ভাইয়ের চুলে হাত বুলিয়ে বলল, নতুন কালার করেছিস, বুড়ো বুড়ো লাগছে। মিন্তু বোনের হাতটা মাথা থেকে এনে মুঠোতে ধরল। চোখ দুটো ভিজিয়ে ঘাড় নুয়ে ঢুকরে উঠল অমনি। ইউষা আহাম্মক বনে যায়। মিন্তু ওর কোলের উপর মুখ গুজে জোরে কেঁদে ফেলল, যেন ছোট কোনো বাচ্চা। অমন হাওমাও করেই বলল। কত ভয় পেয়ে গিয়েছিলাম আমি। বাকিরা মুচকি মুচকি হাসলেন। এটাই তো ভাই বোনের ভালোবাসা। ইউষা ভাইয়ের পিঠে হাত বোলায়, নিজেও ফুপিয়ে কাঁদে, বলে, আমি ঠিক আছি এখন মিন্তু। শোন না, দেখি তুই দাড়ি কাটিস না, রবীন্দ্রনাথ হবি। মিন্তু হাসলো। চোখ মুছতে মুছতে মুখ তুলে ইউষার মাথায় গাঁটটা মারল। পরপর জড়িয়ে ধরল 2 হাতে। মাঝে একটা হাত বাড়িয়ে বলল, তুমি বসে আছো কেন? এসো। তুষি যেন এই ডাকেরই অপেক্ষায় ছুটতে এলো অমনি। 3 ভাই বোন গলাগলি করলো ওইটুকু কেবিনে। রায়ানকে ডাকা হলো না, কিন্তু সেও হাজির। মামার কোলের ভিতর পাটা ঢোকানোর চেষ্টা করে বলল, আমাকেও নাও মামু। মিন্তু ওকে কোলে নেওয়ার বদলে হাতে শুয়ে ফেলল। পটাপট চুমু দিয়ে বলল, তুমি তো আমার সব ভাগ্নে, তোমাকে রাখবো মাথায়। অয়ন ডিউটি থেকে কটা দিন ছুটি নিয়েছে। 2 কচকচে নোট আয়াকে বকশিস দিতেই সালাম ঠুকে চলে গেলেন তিনি। ইউষা এবার আশেপাশে তাকায়, বাচ্চা খোঁজে। কাল একটু মুখটা দেখেছিল, তাও ভালো করে না। তনিমা বুঝতে পারলেন, কোলে নিয়ে এগিয়ে গিয়ে কাছে দিলেন ওর। ইউষা কেমন আহাজারির মতো মেয়েটাকে বুকের কাছে নিল। কত সাধনা আর কত স্বপ্নের ফল। বাচ্চাকে ধরতে ধরতে আবার মুখ তুলে অয়নকেও দেখলো একবার। তৃপ্ত চোখে শুধু হাসলো মানুষটা। ইউষা নিজের গালে মেয়ের ছোট্ট গাল মিলিয়ে হু হু করে উঠল। চোখের জলে ভিজে গেল বাবুর চুল। ঘাবড়ে গেল সে।
ঘুম ভেঙে কেঁদে উঠল নিজেও। মা মেয়ের কান্না সবাই চুপচাপ দেখলেও তুষি বলল। ভয় পেয়েছিলে? ইউষা চোখ মুছছে, বলে, হুম, আমার কিছু হলেও আমার মেয়ে যে তোমাদের কাছে রাজকন্যার মতো থাকবে আমি জানতাম। শুধু ভাবছিলাম আমার জীবনে এই সুন্দর সময়গুলো আর ফিরবে কিনা, তোমাদের সাথে আর দেখা হবে কিনা। রেহনুমা আতকে বললেন, এসব আর বলি না মা, আল্লাহর মেহেরবানিতে আমরা আবার সব ফিরে পেয়েছি। মিন্তু 2 হাত তুলে বলল, আচ্ছা, এখন এসব দুঃখ টুক্ষ বাদ। ইউষা, কেক এনেছি দেখেছিস? বাবুর নাম কি রাখবি বল? কাল থেকে সবাই বাবু বাবু করছে, একটা নাম চাই না? নাম রাখ, তারপর কেক কাট। রায়ান বলল। হ্যাঁ মামু, বাবু তো শুধু আমি। মিন্তু ঘাড় চাকালো। একদম ভাগ্নে। ইউষা বলল, আমি নাম ভেবেছি, কিন্তু মেজো ভাইয়া, চাচু, বাবা কেউ নেই কেন? তুষি বলল, বাবা অফিসে গিয়েছেন, 2 দিন যাননি, ভাবলেন একবার দেখে আসবেন। আরেক বাবা গিয়েছেন ফল কিনতে, আর উনি থানায় গিয়েছেন, চলে আসবেন বিকেলের মধ্যে। তুমি কি নাম রাখবে বলো না? ইউষা হাসলো এবার, বলল, তুমি একটা নাম ভেবেছিলে না আমাদের নামের সাথে মিলিয়ে? কি সেটা? তুষির হাসিটা মুছে গেল। বিভ্রান্ত হয়ে বলল, সেটা দিয়ে কি করবে? ও তো তোমারও মেয়ে, ওর নাম রাখবে না? তুষি ধমকালো। আমার ভাবা নাম? হ্যাঁ, ওর ঠোঁটের তিলটা দেখেছো? পুরো তোমার মতো। মাথার চুলগুলোও তো কার্লি হবে মনে হচ্ছে। রায়ান উকি দিল, চোখ গুছিয়ে দেখলো বাবুর ঠোঁটের পাশে তিল। বিরক্তিতে বিড়বিড় করে বলল, আমার মাম্মামের বিউটি স্পটটাও নিয়ে নিল। তুষি ইতস্তত করে বলল, আমি মানে কেন ইউষা? অয়ন ভাই হয়তো মেয়ের কোনো নাম ভেবেছেন, আমি রাখলে কেমন দেখাবে না? অয়ন বলল, আমি ওর ভালো নাম ভেবেছি, ডাকনাম যে কেউ রাখতে পারে। তাছাড়া তুমি ওর খালামণি, খালামণিরা নাম রাখবে স্বাভাবিক না? আমি এতে কি ভাববো? মিন্তু অধৈর্য হয়ে বলল, আহা, নাম কেউ রাখলে রাখো না, কতক্ষণ এই কেক নিয়ে আমি দাঁড়িয়ে থাকবো? আমার ইমেজের সাথে এসব যায়। এই তুষিপু, রাখো তো নাম, কি রাখবে? তুষি আঁচলের কোনা আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে বলল। ইউষা আর আমার নাম মিলিয়ে ইতু রাখবো ভেবেছিলাম। ইউষা উচ্ছল হয়ে বলল, ইস, এত কিউট নাম! এই জন্যই আমাকে আগে ভাগে জানাতে চাওনি, তাই না? এটাই থাকবে, ইতু, আমার ইতু। রেহনুমা বললেন। আর পুরো নাম? অয়ন, কিছু বল। সে বলল, অর্ষা। ইউষা বলল, এটাও তো সুন্দর। পুরো নাম তাহলে অরসা, তাই মিন ইতু। সেই 6 বছর আবারও নাম রাখা নিয়ে সৈয়দ পরিবারে হাততালি পড়ল। সবাই ফেটে পড়ল উল্লাসে। নামটা সাদরে গ্রহণ করলো তারা। হৈ হৈ করে কেক কাটা হলো। শুধু হিংসুটে রায়ান বাবুর দিকে চেয়ে থাকে, রেগে মেগে ভাবে, তু, এটা একটা নাম হলো? এর থেকে কাতুকুতু লুতুপুতু হলে হাগুমতু রাখতো। সৈয়দ বাড়ি এখন আর থমথমে নেই। 2 বাচ্চার কুটুকুটু দুষ্টুমিতে সারাক্ষণ মেতে থাকে। রায়ানের বয়স 12 বছর, ক্লাস 7-এ উঠল। সৈয়দ স্বার্থ আবরারের আদর্শ ছেলে হতে না পারলেও মিন্তুর ভাগ্নে ঠিক মিন্তুর মতোই হয়েছে। দেখতে শুনতে ভাবসাবে রায়ান এগিয়ে, চোখে লাগে, অথচ পড়াশোনায় আস্ত লবডঙ্কা। 3 পাস করতে ওর ভীষণ কষ্ট হয়। এই 7-এই উঠল, প্রত্যেকটাতে 33 থেকে 34 নম্বর পেয়ে। স্বার্থ এসব নিয়ে ছেলেকে কিছু বলে না, তবে তুষির দুঃখের শেষ নেই। যার বাবা অত মেধাবী তার ছেলে কিনা শেষে। তুষির এই হতাশে মাথা টুকে মরতে মন চায়। ছেলেটাও কি শেষমেশ ওর মতো হচ্ছে গবেট। স্বার্থর ফের প্রমোশন হয়েছে, এসপি থেকে অ্যাডিশনাল ডিআইজি এখন। সেখানে ফের একটা পিপিএম যুক্ত হয়েছে কিছুদিন হলো। আর এখানেই তুষির কষ্ট। ও নিজেই সেই বস্তির চোর থেকে ডিগ্রি পড়ছে আজ। সেখানে ছেলেটা 2 দিন আগে এক আত্মীয় এসেছিলেন বেড়াতে। রায়ানকে পেয়ে জ্যাকফ্রুট বানান ধরলেন। রায়ান পারেনি, তার পড়ায় মন নেই, লেখাপড়া পারে না। শুধু কাঁধে একটা ব্যাগ নিয়ে টই টই করে। সোজা সিল্কের চুলগুলো কান অব্দি নেমেছে। সারাক্ষণ নাড়ে আর বুক ফুলিয়ে হাঁটে, যেন এলেন সালমান খানের বাচ্চা। অন্যদিকে অয়ন ইউষার সংসারে সুখের কমতি নেই। স্ত্রী কন্যাকে চোখে হারায় অয়ন। ইতুর বয়স 6, নার্সারিতে পড়ে। মেয়েটার মাথা ভর্তি কোকড়া চুল, খুব ফর্সা, ছোট ছোট চোখ, নাক সরু, লাল ঠোঁট, সব মিলিয়ে আদুরে ভীষণ। তবে খুব ঠান্ডাও, সহজে কাঁদে না।
বাড়িতে বাচ্চা আছে মনেও হয় না, যদি না রায়ান থাকে। রায়ান থাকলে 10 বাড়ির মানুষেরা টের পায়। এই ক বছরে আরো অনেক কিছু পাল্টেছে অবশ্য। আবহাওয়া, মৌসুম আর মানুষের জীবন। গল্পের আরো 6 বছর পার হয়েছে। জয়নব ইন্তিকাল করেছেন। দুনিয়ার কোথাও আর তার দেহ নেই। আল্লাহর দয়ায় হাসনা জীবিত এখনো। বুড়িয়ে গেছেন তবে। নানুর মৃত্যুতে আইরিন বাবা মায়ের সাথে দেশে এসেছিল। শোনা গেছে তার বিয়ের কথাবার্তা চলছে। জামিল সেই যে দেশ ছাড়লো ওর আর খবর নেই। ওখানকার সিমটাও বন্ধ। ছোট মামার বিয়েতেও আসেনি। দেশের প্রতি ওর এত বিমুখতা কেন? ইউসার জন্যে? কে জানে। ওইটুকু ভালো লাগা জামিলকে কতটা আহত করে দিল তা তো সে খোলাসা করে গেল না। আজ ঈদ। সকাল 9টা বাজে। রায়ান দাদা আর নানার সাথে নামাজে গেছিল। এই এলাকাতেই মসজিদ। সেখানে একটা কাণ্ড ঘটিয়েছে। জানি ওর মেজাজ খারাপ। পাশে যে ছেলেটা নামাজে বসেছিল হঠাৎ ওর গালে একটা মশা এসে বসলো। আর রায়ান মোনাজাত ভুলে ঠাস করে একটা চড় মারলো সেখানে। মশা তো মরলই না, উল্টো ছেলেটার হাউকাউতে ও ধমক খেলো দাদার। তারপর রেগে মেগে চলে এলো বাড়ি। পাপা আর চাচু বাজারে গিয়েছেন। দাদা নানার বয়স হয়েছে তো, ওনাদের এখন বিশ্রামের সময়। ব্যবসা মিন্তু সামলাতে শুরু করেছে। পুরো দস্তুর ব্যস্ত মানব সে। এই তো ব্যবসারী একটা কাজে চিটাগাং গিয়েছে। আজ ফেরার কথা। রায়ানের পরনে সাদা পাজামা পাঞ্জাবি, মাথায় টুপি। টুপিটা মুঠোয় নিয়ে সিল্কি চুলে হাত বোলাতে বোলাতে ও গোমড়ো মুখে বাড়ি ঢুকলো। তখনই ইঁদুরের মতো লাফাতে লাফাতে সামনে এসে দাঁড়ালো ইতু। বছর খানেক আগে ওকে ন্যাড়াবেল করা হয়েছিল। আবার চুল গজিয়েছে। তারও দুই পাশে দুটো ঝুঁটি সজারুর কাটার মতো দাঁড়িয়ে থাকে এখন। পরনে লাল ফ্রক, গাল দুটো ফুলা ফুলা। সামনে এসে দাঁত বার করতেই রায়ান গজ গজ করে উঠল। সকাল সকাল তোর পোকা দাঁতগুলো দেখাতে হলো। এমনিই আমার দিন ভালো যাচ্ছে না। ইতু কষ্ট পেল একটু। রায়ান খুব খচ্ছুরে। ওর দাঁতে পোকা ধরেছে তাই বলে এভাবে বলতে হবে? ঠোঁট উল্টে বলল, টুসি বলেছে আমার এই দাঁত পড়ে যাবে, আবার নতুন দাঁত গজাবে লায়ান ভাই। তুরন্ত ঠাস করে একটা ওর মাথার উপর চড় মারলো রায়ান। ব্যথা পেল ইতু। ভ্যা করে কেঁদে দিতে গেল। যে কান্নায় মুখ হা হয় আগে, শব্দ হয় পরে। তবে এর আগে ওর মুখটা চেপে ধরলো রায়ান। আশপাশ দেখে ফিসফিস করলো, কাঁদিস না ফোকলা দাঁতি, মাম্মাম শুনলে আমাকে মারবে। নে চকলেট নে। পাঞ্জাবির পকেট থেকে কিটক্যাটটা দিতেই ইতু কান্না ভুলে গেল। হেঁচকি তুলতে তুলতে বলল, মারলে কেন আমাকে? একে আমার মায়ের নাম ধরে ডাকিস? বেত্তমিস। আর দুই তো লাটা পোকার মতো আমাকে লায়ান লায়ান বলিস। এটা শুনলেই রক্ত গরম হয়ে যায়। সর সর। ইতু সামনে থেকে সরে দাঁড়ালো। চকলেট ছিঁড়তে গিয়েও পারল না। রায়ানকে ছিঁড়ে দিতে বলবে। পিছু ফিরতেই দেখলো ওর কোমরের সাথে ঝুলানো কার্টুন পার্স ব্যাগটায় চেয়ে আছে সে। এই পার্স ইতুর ফ্রকের সাথে কেনা। রায়ান জিজ্ঞেস করলো, তোর ব্যাগ এত ফোলা কেন? ইতু উচ্ছল হয়ে বলল, অনেক টাকা। সালামি পেয়েছিস? কত পেয়েছিস দেখি। ইতু অবোধ মনে সব টাকা বের করে এগিয়ে দেয়। রায়ানের চক্ষু চড়ক গাছ। সব 1000 টাকার নোট। এত করে দিল তোকে? দিদান না, তুষি তাচ্চু পাপি সবাই দিয়েছে। রায়ান মুখ ফুলিয়ে ভাবলো, মাম্মাম তো আমাকে দিল না। সব আদর শুধু বোনের মেয়ের জন্য। তারপর এদিক ওদিক চাইলো সে। ইতুর ছোট্ট হাতটা ধরে বলল, চল আমার সাথে। রায়ানের আলাদা ঘর। বড় হয়েছে না, মিন্তুর সাথে ঘুমায়। ইতুর সাথে হাঁটতে হাঁটতে বলল, তুমি কি আমায় মারবে? কি? কেন এমন ভাবে বলছিস? জানো সব সময় মারতেই থাকি। মারলেই তো লায়ন ভাই। তোর আল্লাহ দোহাই লাগে, লায়ন বলিস না। দোহাই মানে কি? তোর মাথা। ইতু 10টা সিঁড়িতে দাঁড়িয়ে গেল। ক্লান্ত গলায় বলল, এতগুলা সিলি পাবো কিভাবে? কুলে নাও না ইত্তু প্লিজ। রায়ান মেজাজ খারাপ করতে গিয়েও হার মারল। সামনে হাঁটু মুড়ে বসে বলল, পিঠে ওঠ। পেছন থেকে 2 হাত বাড়িয়ে ঘাড় পেঁচিয়ে ধরলো ইতু। বাদুরের মতো ওকে পিঠে তুলে হাঁটা ধরলো রায়ান। এলো ঘরে। ওকে ফ্লোরে 2 পা গুছিয়ে বসতে দেখে ইতুও বসলো। ফ্রক পা থেকে হাঁটুর উপরে টেনে গেল তাতে। রায়ান দেখতেই টেনে টুনে ঢেকে দিল আবার। ড্রয়ার থেকে কিছু টাকা বের করলো। এরপর সেখানে সব 500 টাকার নোট। ইতু বলল, ওয়াও, সব গ্লিন গ্লিন টাকা।
রায়ানের কাছে মোট 10,000 ছিল। সেখানে ইতুর 1,000 টাকার 17টা নোট। রায়ান ওরগুলো মিলল সামনে, বলল, পয়েন্ট পারিস? হ্যাঁ,